আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনার সাথেই লেগে আছো। তো তোমাদের জন্য নতুন একটা সিরিজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের বিগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যায় আমাদের গণিত ম্যাথমেটিক্স চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক যে কোশ্চেনগুলো আসছিল, তো সেগুলো কোশ্চেন কিভাবে তুমি সলভ করতে পারো এবং টপ কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেনগুলো প্রতি বছর রিপিটেড হচ্ছে সেই সকল কোশ্চেনগুলো খুব ইজিলিতে কিভাবে সলভ করতে পারি সেই ট্রিক্স নিয়ে তোমাদের সামনে শেয়ার করবো আমি। ঠিক আছে, এই পুরো পার্টটা জুড়ে আমি তোমাদের সাথে থাকবো। তো তোমরা যারা আমাকে ছিল না, আমার নাম হচ্ছে মোহাম্মদ লায়ন ইসলাম, বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে, আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এই ছোট ছোট পার্ট আকারে তোমাদেরকে প্রোভাইড করার, যাতে তুমি খুব পরীক্ষার আগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অত বেশি প্যানিক খাওয়া লাগে না। কারণ এই মুহূর্তে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু প্যানিক খেয়ে যাচ্ছ যে আমাদের ম্যাথ প্রিপারেশনটা কি হবে, বিশেষ করে যারা মনে করো ঢাবিতে পরীক্ষা দেবা, সাথে মেডিকেলকে মেইন প্রিপারেশন হিসেবে নিতেছো, তারা কিন্তু ম্যাথের মধ্যে অনেক বেশি পেন খাবা, কারণ তাদের তো ম্যাথ করাই থাকে না। তো এই সকল ভিডিওগুলো তাদের জন্য যথেষ্ট পরিমাণ হেল্পফুল হবে, কেননা তারা যদি মানে এই ক্লাসটা করে বা এই ভিডিওটা দেখে, তাদের কিন্তু এই চ্যাপ্টারে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোশ্চেনগুলো আসতে পারে। কারণ দেখবা যদি এখান থেকে আমাদের হুবাহু 90% কোশ্চেন কমন পড়ে যাবে তোমার ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে করো। ওকে, তো নাও শুরু করি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা তোমার এখানে দিছি আমি, দেখো আমি কিন্তু প্রত্যেকটা সাল লিখে রাখছি যে এটা কত সালে আসছিল। তোমার কাজ হবে যে আমি কোশ্চেনটা কিভাবে করতেছি এবং কোন কোন কনসেপ্টগুলো লাগতেছে। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকটা ম্যাথ কোশ্চেন কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে সিরিজ আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আমি সেম ভাবে প্রত্যেকটা ম্যাথের আগে তার কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। ওকে, তো দেখো আমাদের বলছে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটাকে অর্ডার কথা বলতো 3/3 একটা অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এই একটা ম্যাট্রিক্স সেটা বক্র প্রতিসম হলে কি প্রতিসম বলতো, এখানে সুন্দরভাবে বলতেছে বক্র প্রতিসম। ঠিক আছে, বক্র প্রতিসম হলে তোমাকে এ বি সি এর মান বের করা লাগবে। ঠিক আছে, তো এটা আমাদের কি বোঝায় তার আগে বুঝতে হবে যে আমাদের বক্র প্রতিসম রাশিটা কি আসলে, বক্র প্রতিসম বলতে কি বোঝায়, এই জিনিসটা বলতে কি বোঝায় এটাকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো বক্র প্রতিসম বলতে এই জিনিসটাকে বোঝায়, মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স, সাপোজ মনে করো 2/2 অর্ডার, মনে করলাম সাপোজ 3/3 আছে, আমি মনে করো 2/2 নিলাম। এটা একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, তো তোমাকে বলছে যে এই ম্যাট্রিক্সের বক্র প্রতিসম ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, বক্র প্রতিসম ম্যাট্রিক্স আহামরি কিছুই না, জাস্ট ঠিক এই ম্যাট্রিক্সটা হবে, সেখানে প্রধান যে কর্ণ আছে সেই ভুক্তিগুলো শূন্য হবে, আর বাকি সব কি থাকবে বলতো, ঠিক থাকবে। কথাকে বুঝাতে পারছি আমি, যে বক্র প্রতিসম বলতে বোঝাচ্ছে ওই সকল ম্যাট্রিক্স যাদের মেইন যে কর্ণ বা মেইন যে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, ইংরেজিতে বলা হয়, মেইন কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে, আর বাকি সবকিছু ঠিক থাকবে। তো আমাদের যেহেতু বলছে এটা কি বক্র প্রতিসম হলে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে আমাদের মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রধান কর্ণ যে ভুক্তিগুলো থাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, a = 0, b = 0 এবং c = 0। সেটা কোথায় আছে বলতো, আমাদের এই খ নম্বর। তাহলে খ নম্বরটা আছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? ওকে, নেক্সট ম্যাথ যাই আমরা দেখি কি বলছে বলতো। তোমরা এখানে এই ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে বলো বা যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যাডমিশন এই ম্যাথটা আসবেই আসবে। দেখবা আমার সাথে মিলে নিও যে ভাইয়া আপনি বলছিলেন যে এই ম্যাথটা আসার কথা, আসে নাই, তখন আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, অবশ্যই তোমাদের লাইফে যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা করেই ছাড়বে। ওকে, তো কি বলছে, এবিসি তিনটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার, প্রত্যেকটার আকার দেওয়া আছে, একটা আছে 4/5 অর্ডার, একটা আছে তোমার 5/4 অর্ডার, এবং একটা আছে 4/2 অর্ডার। যদি হয় তোমাকে এই এত বড় একটা ম্যাট্রিক্সের অর্ডার কি হবে বা মাত্রা কি হবে বা আকার কি হবে তোমাকে বের করা লাগবে, তাই না? কোশ্চেন দেখে একটু ভয় লাগতেছে, তাই তো? বাট ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজিলিতে আমরা করতে পারবো। কিভাবে এখন তোমাদেরকে আমি দেখার চেষ্টা করি। তো দেখো আমাদের এখানে বলছে কি, প্রথমে এ ট্রান্সফার করতে বলছে। তো মনে করো সাপোজ তোমার এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, কত কত বলতো, এ ম্যাট্রিক্স আকার দেওয়া আছে 4/5, এই তুমি 4/5 নিয়ে নাও। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার 4/5 আকার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যখন তুমি একে ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ মানে কি বলতো, ট্রান্সপোজ মানে বলতে বোঝায় যে সারিটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে, কলামটা কি হয়ে যাবে, সারি হয়ে যাবে, তাই নয়? তো আমি এখানে এই কাজটা করি, তাহলে কি হবে, সারিটা কলাম মানে এইটা যাবে তোমার এই জায়গায়, আর এটা চলে আসবে ঠিক এই জায়গায়, মানে সারি যাবে কলামের জায়গায়, কলাম আসবে সারির জায়গায়, অর্থাৎ হবে এখানে কি বলতো 5/4 অর্ডার। ঠিক আছে, তো আমরা এই ট্রান্সপোজটা পেয়ে গেছি। তারপর আছে কি বলতো, এর সাথে একটা বি যোগ করা হয়েছে, তাহলে এ ট্রান্সপোজের সাথে বি করি। এখন আমরা জানতাম যে দুইটা ম্যাট্রিক্স তখনই এদের যোগফল বা বিয়োগফল, বিয়োগফল তো বেসিক্যালি হয় না, যোগফল তখনই সম্ভব যদি যদি তাদের মাত্রা সেম হয়। তো এখন তোমাদের কথা, ভাইয়া বিয়োগফল সম্ভব হয় না,
সম্ভব হয় বাস্তবে, কিন্তু আমরা করি বাট অ্যাকচুয়ালি কিন্তু ওটা যোগ করাই বোঝায়, সামনে মাইনাস দ্বারা গুণ করা লাগে, এই আর কি পার্থক্য এতটুকু, আর কিছু না। তো ওকে, তো যোগফল বা বিয়োগফল অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল তখনই সম্ভব যদি ওই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার আমাদের কি হয়, সেম হয়। তো দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলতো 5/4, আবার বি ম্যাট্রিক্সের অর্ডার কত বলতো, কোথায় এই দেওয়া আছে এখানে 5/4, যোগ করলে কি হবে আলটিমেটলি অর্ডারটা কত পেয়ে যাবো বলতো 5/4 পাবো অর্ডার। ওকে, তো আমরা এই পুরো জিনিসটার অর্ডার পেয়ে গেছি। আবার দেখো তো এর সাথে কি গুণ আছে, এর সাথে আবার এক্সট্রা ভাবে সি গুণ আছে, তাই না? তাহলে আমরা গুণ করে দিই, তাহলে আমরা লিখে ফেলি এ ট্রান্সপোজ বি ইন্টু সি, তাই তো? ওকে, লিখে ফেলছো তোমরা যেহেতু। এখন দেখো তো এ ট্রান্সপোজ বি এর অর্ডার কত পেয়েছি আমরা 5/4 না, লিখে ফেলো 5/4। আর সি এর অর্ডার কি দেওয়া আছে বলতো, সি এর অর্ডার দেওয়া আছে আমাদের, এই সি এর অর্ডার দেওয়া আছে এখানে 4/2, লিখে ফেললো এখানে 4/2, লিখে ফেলছো? ওকে, এখন এই জায়গায় একটা বিষয় বোঝার বিষয় আছে আমাদের, ভালো করে বুঝতে হবে তোমাদেরকেও। সেটা কি দেখো, আমরা জানতাম যে দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি ওই দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তবে ওই দুইটা ম্যাট্রিক্সের আমাদের কি গুণফল পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তাহলে এখানে দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত বলতো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আছে তোমার এখানে, প্রথম কলাম সংখ্যা 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত 4। তাহলে আমরা বলতে পারি না যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সেহেতু এদের মধ্যে কি গুণফল পসিবল, তাই না? যদি আমরা গুণ করি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবা তুমি, এই যে তোমার এই পার্টটুকু বাদ যায়, কি বললাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম বাদ দাও এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা বাদ দাও, বাদ দিয়ে যে সংখ্যা দুটো অবশিষ্ট থাকে সেটাই তাদের কি নতুন মাত্রা। তাহলে এখন মাত্রা কত বলতো আমরা, তাহলে এখানে মাত্রা লিখতে পারি 5/2। এই বুঝতে পারছো কি বললাম? দেখো আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করছি এখানে, যে দুইটা ম্যাট্রিক্সের তখনই আমাদের কি যোগফল বা বিয়োগফল পসিবল যদি ওই দুইটা ম্যাট্রিক্সে কি হয় বলতো মাত্রা সেম হয়। দ্বিতীয় কথা কি বললাম, যদি আমাদের কোনো একটা ম্যাট্রিক্সে আমরা ট্রান্সপোজ করি তাহলে সেটা কি হয় বলতো সারির সংখ্যাটা কলামে যায়, কলামের সংখ্যাটা কি সারিতে চলে আসে, তাই নয়? 3 নম্বর কথা কি বললাম, যদি দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতে চাই তাহলে কি হওয়ার লাগবে বলতো, যেটা প্রথমে থাকবে তার কি হওয়ার লাগবে, তার কলাম যে যতটা থাকবে কলাম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে যে সারির সংখ্যা থাকবে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তাহলে আমরা লিখতে পারবো কি বলতো, তাহলে ওই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণফল সম্ভব, আদারওয়াইজ কিন্তু গুণফল কখনোই সম্ভব হবে না। বুঝতে পারছি তো? ওকে, তাহলে এখন ওই দুটো সংখ্যা বাদ দেবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা বাদ দেবা, বাদ দেওয়ার পর যে সংখ্যা দুটো অবশ্যই থাকবে সেটা তাদেরকে নতুন ম্যাট্রিক্স সংখ্যা, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ডিরেক্টলি অপশন দেখে এখানে দেখেই করতে পারতাম। কিভাবে করতে পারতাম, তো আমি যখন এই ট্রান্সপোজ করছি তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাওয়ার পর কি দেখো তো এই দুটো এই সেম হয়ে জানে, তাহলে আমি এটা এখানে একটা নিলাম, তারপর যেহেতু এর সাথে গুণ করছি তাহলে এই জিনিসটা বাদ দিই আমরা, বাদ থাকতেছে কি শুধু 5 এবং 2, ক্লিয়ার আছে আমাদের অ্যান্সার। সেটা কোথায় আছে বলতো, আমাদের এই ঘ নম্বর আছে, ঘ নম্বরটা সাথে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছো তোমরা? ওকে, নেক্সট দেখো কি বলছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে কোশ্চেনটা আসলো। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রতি বছর রিপিটেড হয়, তুমি দেখবা ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেন করে, আমার এখানে জয়টা ম্যাথ করাইছি তোমাকে আমি, খুব শর্ট সিরিজ, কিন্তু সিরিজটা কিন্তু খুব শর্ট, তোমার দেখতে হয়তো খুব কম সময় লাগবে, যে 2x স্পিডে দেখো, ঠিক আছে? এই এখান থেকে জয়টা ম্যাথ করাবো, দেখবা যে এর মধ্যে থেকে একটা কোশ্চেন কমন করবে, যদি একটা কোশ্চেন করে থাকে সেটা এই চ্যাপ্টারে বা এই আমার স্লাইড থেকে করবে কিন্তু, ঠিক আছে? কারণ কি এখানে টপ যেগুলো কোশ্চেন, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রতি বছর রিপিটেড হয়, সেই টাইপের কোশ্চেনগুলো আমি এখানে নিছি। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ নিতে পারতাম, নিলে কিন্তু হুদাই করা হয়তো, ওগুলো তুমি বাসায় করতে পারতাম, প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো যে আমার কথা আছে যে ওই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, সেই ম্যাথগুলো দেখো আমার এখানে প্রত্যেকটা এক একটা টাইপের ম্যাথ, তাই না? তো জাস্ট তোমার টাইপটা করলে কিন্তু কভার হয়ে যাবে। ওকে, দেখো কি বলছে, বি এর মান, বি এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে যদি এ ভেক্টর এটা হয় এবং বি ভেক্টর এটা হয়। প্রথমে বলছে বি এ, তাহলে বি এ লেখো তো, তাহলে বি কত বলতো আই, তারপর -1, তারপর আছে -1 -i, এর সাথে এ ভেক্টর গুণ, প্রথমে বি কথা বলছে, বি এর মানটা লিখে ফেলছি, তারপর এ ভেক্টর কত দেওয়া আছে বলতো 1i, তারপর -i, তারপর আছে 1। ওকে, তো এটা আমরা পেয়ে গেছি। গুণ করবো কিভাবে, গুণ করার নিয়ম কি ছিল বলতো, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে, সবগুলো যোগ আকারে হবে। ওকে, তো লিখে ফেলি, অর্থাৎ গুণটা হবে কিভাবে, আমি তোমার এখানে আরেকটা লিখে মানে বুঝাই দিচ্ছি সাংকেতিক চিহ্নের মাধ্যমে। এই দেখো এভাবে হবে, ঠিক আছে? এর সাথে গুণ হবে এটা, আবার এর সাথে গুণ হবে ঠিক এটা, হয়ে দুইটা কি যোগ আকারে হবে, তাই তো? তাহলে করে ফেলি, নাও
নাও তাহলে আই এর সাথে ওয়ান গুণ করলে কত হয় বলতো, শুধু আই হয়, আই। আবার দেখো তো মাইনাস ওয়ানের সাথে মাইনাস আই গুণ করলে কি হয় বলতো, প্লাস আই হয়ে যায়। ওকে নেক্সট, আবার প্রথম সারির দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, প্রথম সারির প্রথম কলামের সাথে গুণ হচ্ছে, এখন প্রথম সারির দ্বিতীয় কলামের সাথে গুণ করো, তাহলে আই আই গুণ করলে কি হয়, আই স্কয়ার হয়ে যায়, তাই তো। নেক্সট, আবার মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো, মাইনাস ওয়ান হয়ে যায়। ওকে নেক্সট, এখন প্রথম সারি কাজ শেষ, দ্বিতীয় সারি নাও, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি কত, মাইনাস ওয়ান, ওয়ান গুণ করলে কত হয় বলতো, মাইনাস ওয়ান, তারপর মাইনাস আই, আর মাইনাস আই গুণ করলে কি হয় বলতো, প্লাস আই স্কয়ার। আবার দ্বিতীয় সারি থেকে প্রথম কলাম শেষ, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে মাইনাস ওয়ানের সাথে আই গুণ করলে কি হয় বলতো, মাইনাস আই। আবার দেখো তো মাইনাস আই এর সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো, মাইনাস আই হয়ে যায়। ওকে ঠিক আছে, তাহলে এটা তো আই স্কয়ার হবে। ওকে দেখো আমাদের কিন্তু কাজ শেষ, এখন যোগ করে ফেলি। দেখো তো আই আই যোগ করলে কি হয় বলতো, টু আই হয়ে যায়। ওকে আবার দেখো তো আই স্কয়ার এখানে বলছে, কিন্তু এই দেখো আই সমান কি বলছে, দেখো তো একটু লক্ষ্য করো, দেখো আই সমান বলছে কি মাইনাস ওয়ান, যদি তুমি বর্গ করো দেখো তো কি হয়, আই স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ওয়ান লিখতে পারি না। দেখো আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে উভয় থেকে যদি বর্গ করি তাহলে কি হয়, আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখতে পারো না। ওকে লিখতে পারি, তাহলে দেখো তো আই স্কয়ার সমান কি বলতো, মাইনাস, একটু দেখে নিই, আই আই গুণ করলে আই স্কয়ার, তারপর মাইনাস ওয়ানের সাথে, এটা তো ওয়ান, এটা তো আই না, বোঝা গেছে, ও মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে, এটা আই লিখে ফেলছি। ওকে সরি। আচ্ছা দেখো তাহলে আমি কি বললাম, আই এস কে সঙ্গে মাইনাস ওয়ান না, তাহলে এখানে আই এস কে সঙ্গে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, যোগ করলে কত হয়, মাইনাস টু হয়, তাহলে এখানে মাইনাস টু বসায় দাও। ওকে আবার দেখো তো মাইনাস ওয়ান এখানে আছে, আবার আই এস কে সমান কত, আই এস কে ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান যোগ করলে কত হয়, মাইনাস টু। এখানে আবার দেখো মাইনাস আই যোগ করলে কি, মাইনাস টু আই। তাহলে এটা আছে আমাদের নতুন ম্যাট্রিক্স, সেটা কোথায় আছে বলতো, এই তো আমাদের এখানে আছে, ঘ নম্বর। তাহলে ঘ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একদম ইজি কিনা বলতো, সর্বোচ্চ সময় লাগবে কতক্ষণ, সর্বোচ্চ সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ড, যদি তোমার কি প্র্যাকটিস থাকে, তো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, যে আমি যে ম্যাথগুলো করাবো সেই টাইপের ম্যাথগুলো বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি দেখবে খুব ইজিতে সলভ করতে পারতেছো। ওকে নেক্সট কি বলতেছে, তোমার একটা রিটেন, দেখো রিটেন আছে কিন্তু, দেখো আমি কিন্তু ডিউ এখানে মেইন কোশ্চেন গুলো সব থাকবে ডিউ এর, মানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো থাকবে। তো মানে তোমার রিটেনে কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং তোমার এমসিকিউ তে কি টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, সবগুলো আমি কিন্তু কভার করার চেষ্টা করতেছি। ওকে দেখো রিটেনে একটা কোশ্চেন বলছে, তোমার এখানে একটা কোশ্চেন দিছে যে এ ভেক্টর দেওয়া আছে এটা এবং বি এর ভেক্টর দেওয়া আছে এটা, তাহলে এখানে তোমাকে বি এর মানটা বের করা লাগবে। কার মানটা বলতো, এখান থেকে তোমাকে এই বি ভেক্টরের মানটা বের করা লাগবে। ওকে তো দেখো তো যখন আমি দুইটা ভেক্টর গুণ করছি, গুণ করার পর একটা নতুন একটা ভেক্টর পাই নাই, এই ভেক্টর মাত্রা কত বলতো, 3/3। আবার তোমার যে এ ভেক্টর আছে, এ ভেক্টর মাত্রা কত বলতো, 1/3, তাই না। তাহলে আমার কথা ছিল যদি বি এ ভেক্টরের মাত্রা কত পাই বলতো, 3/3 পাই, তাহলে এই যে তোমার এই যে এ বি এ ভেক্টর যে আছে, এই বি এ ভেক্টরটা গুণ করলে আমি এই মাত্রাটা পাবো, তাই না। তো এখানে আমাদের একটা বিষয় বোঝা আছে যে বি ভেক্টরের মাত্রা কত হবে, এটা আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝবো, দেখো এ ভেক্টরটা তুমি এখানে রাখলাম। ওকে তাহলে এ ভেক্টরের মাত্রা কত আছে, 1/3, এই 1/3 লেখো। তাহলে এখন যদি বি এ গুণ করতে চায় বা গুণ সম্ভব হয়, কখন সম্ভব হবে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। ওকে তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত বলতো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা তাই হবে না। দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা কত, 1, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হবে 1। এখন সামনে কি হবে, এটা বোঝা রয়েছে যে এখানে সামনে যা আছে এখানে তাই হবে। কথা কি বুঝতে পারছি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যা সমান হয় তবেই ওদের মধ্যে গুণ পসিবল, যেহেতু বি এ গুণ সম্ভব হয়েছে এবং মাত্রা 3/3 আছে। তাহলে যেহেতু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আসবে 1। যেহেতু এখানে মাত্রা 3/3, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সে কি হয়, এটা সারির সংখ্যা আছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে এটা কি কলাম সংখ্যা আসে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারির সংখ্যা কত হবে বলতো, 3, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আসছে কত বলতো, 3 আসছে অটোমেটিক্যালি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে বি ম্যাট্রিক্সের যেটা হবে তার মাত্রা কত হয় বলতো, বি ম্যাট্রিক্সের মাত্রাটা হবে তোমার 3/1। আর 3/1 এর একটা ম্যাট্রিক্স ধরে নাও, সাপোজ ধরলা তুমি যা তিনটা সারি থাকবে এক্স ওয়াই জেড, দেখো আমার এটা বি ম্যাট্রিক্সটা ধরে নিলাম, এটা লেট, ঠিক আছে, যে ধরে নেই যে বি ম্যাট্রিক্সটা আছে আমাদের, এটা বুঝাইতে পারছি তো তোমাদের। ওকে তাহলে আমরা এখন লিখে ফেলি। ওকে তো বি ম্যাট্রিক্সটা কত বলতো, বি ম্যাট্রিক্স লিখতে পারি এক্স ওয়াই জেড।
এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কি দেওয়া আছে বলতো 1 2 3 এটা। ওকে, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা কার সমান হবে? এর সমান হবে। এটা পরে লিখতেছি, আগে আমরা গুণটা করে ফেলি। দেখো তো যদি আমরা এই ম্যাট্রিক্সটা এখন গুণ করতে চাই, কি করতে চাই একটু বোঝার চেষ্টা করবা তোমরা। কিন্তু দেখো আমরা জানতাম কি প্রথম ম্যাট্রিক্স সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে গুণ হবে, তাই না? প্রথম ম্যাট্রিক্স সারি কত x, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, কলাম প্রথম কলাম আছে কত 1 না, তাহলে এখানে গুণ করে কত হয়? শুধু x হয়। আবার প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সে কি কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সাথে গুণ হবে বলতো? প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্স সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্স দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সাথে কি হবে? গুণ হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্স শেষ, এটা দ্বিতীয় ম্যাট্রিক্স কত বলতো? এটার সাথে গুণ করলে কত হয়? তাহলে এখানে আসছে তোমার 2x। তারপর দেখো তো এটা x এর গুণ করলে কত হয়? 3x। শেষ। আবার সিমিলার ওয়েতে y গুণ করো তো y আছে দ্বিতীয় সারি, তাহলে প্রথম কলাম গুণ করলে y হয়। আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 2y, আবার দ্বিতীয় সারি তৃতীয় কলাম 3y। আবার দেখো তো তৃতীয় সারি প্রথম কলাম গুণ করলে z, আবার তৃতীয় সারি দ্বিতীয় কলাম গুণ করলে কত হয় বলতো? 2z। আবার দ্বিতীয় সারি তৃতীয় কলাম গুণ করলে কি হয় বলতো? এখানে আমাদের 9z 3z হচ্ছে 3z। এটা আমাদের তার গুণফল। দেখো তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত পাইছি? 3/3 পাইছি। দেখো যেটা আমাদের কিন্তু নির্ণীত অর্ডার, যেটা আমরা নির্ণয় করেছিলাম, দেখছো এই বি এ ম্যাট্রিক্সের অর্ডার কি দেখো 3/3, এটা মিলছে। আবার এইটা আবার কার সমান? এটা আবার এর সমান। লিখে ফেলো কত বলতো? 2 4 6। তারপর কি লিখতে পারি বলতো? 3 6 9। তারপর কি লিখতে পারি? 1 2 3 1 2 3। ওকে, তাহলে বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন এখান থেকে তুমি আমাকে বলো ভাইয়া দুইটা ম্যাট্রিক্সে কখন সমান বলতে পারি বলতো? ম্যাট্রিক্সে আমাদের শর্ত ছিল বা তোমার ক্যারেক্টারিস্টিক ছিল যে তখনই দুইটা ম্যাট্রিক্সের সমান বলা সম্ভব যদি আমাদের ওই দুইটা ম্যাট্রিক্সের স্ব অবস্থানের ভুক্তিগুলো সমান হতে পারে, আদার্স কোনো সম্ভব না। ঠিক আছে, তোমার টাকা হিসেবে ধরতে পারো তুমি 1000 টাকা কি 500 টাকার সমান হতে পারে? কখনো কিন্তু পারে না। 1000 টাকা 1000 টাকারই সমান হবে। ঠিক সিমিলার ওয়েতে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তাই, যে এদের যে অবস্থান যে ভুক্তিতে থাকবে অপর ম্যাট্রিক্সের সেই অবস্থানে সেই ভুক্তি থাকে, তবেই দুইটা ম্যাট্রিক্স সমান হবে, আদারওয়াইজ কোনো সম্ভব না। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে স্ব অবস্থানে ভুক্তিগুলো সমান হয় কিনা। দেখো তো এখানে এই যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম ম্যাট্রিক্সে তার 1 নম্বর সারি 1 নম্বর কলামে x আছে, এটা কার সমান হবে? এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে 2 আছে, এর সমান হবে। তাহলে আমরা বলতে পারি না যে x = 2। আবার দেখো তো প্রথম ম্যাট্রিক্স তুমি এইটা নাও, এখন এটা এটা কি প্রথম ম্যাট্রিক্সের 3 নম্বর কলাম না? প্রথম সারি 3 নম্বর কলাম 3x। আবার দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি 3 নম্বর কলাম কি 6, আমরা লিখতে পারি কি 3x = 6। তাহলে x = কত? আলটিমেটলি 2 হয়। দেখো আমরা আগে কিন্তু 2 বের করছি, তাহলে আমাদের x এর মান শেষ। ঠিক সিমিলারলি y সমান কত বলতে পারবো? এখানে y সমান এই যে 3 বলতে পারবো, আর এখানে z সমান কত বলতে পারবো? 1 বলতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম যে y = 3 আর z = কত বলতো? z = 1। তাহলে এখানে বসায় দাও, তাহলে বি ম্যাট্রিক্সটা কি হয়ে যাচ্ছে বলতো? বি ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে আমাদের 2 3 1। এই পারবা না? অ্যানসার কিন্তু শেষ। সর্বোচ্চ সময় লাগবে কতক্ষণ? তোমার এখানে 2.5 মিনিট টাইম পাবা, কিন্তু এখানে সর্বোচ্চ সময় লাগবে কতক্ষণ বলতো? সময় লাগার কথা না, কিন্তু খুব ইজিলিতে সলভ করতে পারবা। সর্বোচ্চ সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট, যদি তোমার করা থাকে, বুঝে থাকো। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তো? নেক্সট কি বলছে? যদি একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয়, তোমাকে এই জিনিসটা বোঝা লাগবে যে এখানে ব্যতিক্রমী বিষয়টা কি। তো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে এখানে তোমাকে পি এর মান নির্ণয় করবে। দেখো এখানে একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা তোমার কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি ছিল বলতো? যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, অর্থাৎ তুমি ধরলা সাপোজ এটা এই ম্যাট্রিক্স, ধরলে অসুবিধা আছে কোনো? ধরতে তো আমাদের কোনো অসুবিধাই নাই, তাই তো? তো ধরে ফেলি, এটা ধরলাম আমরা এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে যদি এটা ব্যতিক্রমী হয়, কি হয় বলতো? ব্যতিক্রমী হয়, তাই তো? ব্যতিক্রমী যদি হয় তাহলে তোমাকে এখান থেকে পি এর মানটা কত বের করা লাগবে? ব্যতিক্রমী হবে তখন যদি আমাদের এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয়ে যায় বলতো? 0 হয়ে যায়, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি। তো নাও, যখন আমি এটা কি, এটা নিয়ম কি বলতো? প্রথমটা প্লাস হলে দ্বিতীয়টা মাইনাস, তারপরটা তৃতীয়টা প্লাস, তাই তো? এই নিয়ম না? তারপর দেখো তো এটা কত হয়? এটা মাইনাস, এটা কি প্লাস। কিভাবে হয় এটা বের করার শর্টকাট ট্রিক্স আছে, নিয়ম আছে। সেই নিয়মটা কি বলতো? তুমি এই ভুক্তিটার যে অবস্থান আছে সেই অবস্থানটাকে বের করার চেষ্টা করবা। অবস্থান হলো আই আর জে, অর্থাৎ এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কি বলতো? কলাম। দেখো তো এই 3 নম্বর ম্যাট্রিক্সটা কয় নম্বর সারিতে অবস্থান করে? 1 নম্বর সারি, 1 লেখো প্লাস
দেখো তো কয় নম্বর কলামের মধ্যে অবস্থান করে, 2 নম্বর কলামের মধ্যে না, 2, তা যোগ করলে কত হয়, 3 হয়। যদি এই যোগফলটা বিজোড় হয় তাহলে ওর সামনে একটা মাইনাস হবে, যদি এই যোগফলটা জোড় হয় তাহলে ওর সামনে কি হবে বলতো, প্লাস হবে। তো আমরা বের করার চেষ্টা করি 3, দেখি 3 কি হয়। দেখো 3 অবস্থান কত বলতো, 2 নম্বর সারি 3 নম্বর কলাম না, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, যোগ কত হয় বলতো, 5 হয়। 5 কি জোড় না বিজোড়, বিজোড় ডেফিনেটলি। তাহলে এখানে কি হয় বলতো, এটা আবার আমাদের মাইনাস। বুঝতে পারছি? ওকে নেক্সট, তাহলে ওই অনুযায়ী কাজটা করে ফেলি, নাও এটা করে ফেলো। ঠিক আছে না, 1 নিলাম, 1 নিলে কি সারিবাদ কলাম বাদ, তাহলে এর সাথে গুণ করলে কত হয় বলতো, 0 × p 0 মাইনাস মাইনাসে প্লাস 3। ঠিক আছে ওকে, তারপরটা -3 হবে, -3, তাহলে সারিবাদ কলাম বাদ, তাহলে গুণ করতো 2 × p গুণ করলে 2p, আবার 1 × 3 গুণ করলে -3। ঠিক আছে, আবার +2 নাও, যেহেতু সামনে কি আছে প্লাস, তাহলে সারিবাদ কলাম বাদ 2 × -1 গুণ করলে কত হয় বলতো, -2 হয়। আবার 1 × 0 আলটিমেটলি 0 = 0। ঠিক আছে, যেহেতু আমাদের নির্ণায়কের মান 0, তাহলে গুণ করতে কত হয় 3, তাহলে এখানে গুণ করলে কত হয় -6p, মাইনাসে +9, আর এটা গুণ করলে -4 = 0। কত হয় দেখো তো, এখানে 6p কে এইদিকে নিয়ে গেলাম, তাহলে 6p = কি লিখতে পারি, 3 আর 9 যোগ করলে কত হয়, 3 আর 9 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 থেকে 4 বাদ দাও 8, তাহলে বুঝতে পারছো তো, 12 থেকে 4 যোগ মানে 12 থেকে তুমি মনে করো এই যে 3 আর 9 আর 3 12, 12 থেকে 4 বাদ দাও 8 থাকে, এই -6p কে এইদিকে নিয়ে গেলাম +6p, তাহলে p সমান কি লিখতে পারি বলতো, 8/6। তাহলে অ্যান্সার করলে কাটাকাটি 2 দ্বারা, তাহলে 4/3। 4/3 কই আছে বলতো, এই 4/3 আমাদের এখানে দেওয়া আছে, কোথায় বলতো, এখানে আমাদের এই তো তোমার 4/3 এই নাম্বার দেওয়া আছে, তাহলে এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো তো? নেক্সট ওকে, এই দেখো তোমার সুন্দর একটা ম্যাথ বলছে যে কোন একটা ম্যাট্রিক্স, তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সে তুমি যে ডিটারমিনেন্ট বের করতে চাও সেটা কার বলতো, a * a ইনভার্স। তো দেখো তো এটা দেখলেই বোঝা যায়, কিন্তু এটা করতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড, দেখে অ্যান্সার করা পসিবল। দেখো তো আমরা জানতাম না যে a ম্যাট্রিক্সটাকে কখন আমরা i পাবো, এই বা একক পাবো, যদি এই ম্যাট্রিক্সটাকে যদি এই একটা a দ্বারা ভাগ করি তখন তো 1 পাবো, i মানে কি 1 না, তখনই তো সম্ভব। অর্থাৎ আমরা লিখতে পারি এই জিনিসটা এরকম না যে a * 1/a = 1, আর 1 মানে কি i না, একক ম্যাট্রিক্স না, একক ম্যাট্রিক্স। তাহলে দেখো তো a কে কি লিখতে পারি, a * a ইনভার্স = কত, i লিখতে পারি না, i তো লিখতে পারি, তাই তো। আর a * a ইনভার্স সমান কি i ভেক্টর না, i মানে কি 1, আর 1 এর ডিটারমিনেন্ট যাই বের করো আলটিমেটলি 1 এ হবে না, এখানে এখানে কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ a * a ইনভার্স সমান কি i ভেক্টর, সরি i ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হয়, 1 হয়। তাহলে 1 কই আছে, এই 1 আছে এই নম্বরে, ক নম্বরে। ওকে নেক্সট কি বলতেছে দেখো তো, বলছে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো তোমাকে আমি একটা শর্টকাট ট্রিক শেখাই দিচ্ছি, যদি 2/2 অর্ডার একটা বিপরীত ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলা হয়, সাপোজ এখানে দেওয়া আছে তোমার a b c d, এই একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা লাগবে। ঠিক আছে, তো আমরা a ইনভার্স বের করব। তো a ইনভার্স বের করবা কিভাবে, শর্টকাট নিয়ম আছে যে আগে তুমি এর ডিটারমিনেন্টটা বের করবা। ডিটারমিনেন্ট কেমনে বের করবা, জাস্ট কোনাকুনি গুণ করবা। তাহলে এই দিক দিয়ে গুণ হলে প্লাস আর এই দিক দিয়ে হলে মাইনাস, তাহলে কি হয় ad মাইনাস কত বলতো, আমরা ad মাইনাস কি লিখতে পারি, ad মাইনাস bc। ঠিক আছে, নেক্সট কাজ কি জানতো, নেক্সট কাজ সিম্পল, জাস্ট ওই ম্যাট্রিক্সটাই লিখবা তবে একটু চেঞ্জ করে। এই যে ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সের অবস্থান ধরে চেঞ্জ করবা, কি করবা, অবস্থান ধরে চেঞ্জ, অর্থাৎ কোনাকুনি যে প্রধান যে কর্ণ আছে এই দিক বরাবর যে কর্ণটা আছে এই কর্ণটার অবস্থান চেঞ্জ, অর্থাৎ a যাবে এখানে, a আসবে ঠিক এখানে, তাই না। তাহলে অবস্থান চেঞ্জ করতে কি হয়, এটা আছে d, এটা আছে কি বলতো আমাদের a, আর বাকি যে ভুক্তি থাকবে না সেখানে এক্সট্রা ভাবে মাইনাস দেবে একটা, তাহলে -b - c, এটা আছে তার মানে যে কোনো 2/2 অর্ডার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম বা শর্টকাট ট্রিক্স। দেখো তো এই কাজটা এখানে করে ফেলি, দেখো তো কি হয়, প্রথমটা হচ্ছে 1/, কোনাকুনি গুণ, তাহলে এই দিক দিয়ে গুণ করতে কত হয়, cos গুণ করলে কি হয় cos স্কয়ার, সূত্রের মাইনাস সাইন প্লাস সাইন গুণ করলে মাইনাস সাইন স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস সাইন স্কয়ার। তারপর কি বলতো, এই যে অবস্থান যে ভুক্তিটা থাকবে এই জায়গা যাবে, আর এই কি আসবে বলতো, এই জায়গায় চলে আসবে, করে ফেলো। তাহলে cos θ, আর এখানে কি আবার cos θ আসবে,
আর এখানে যে ভুক্তিগুলো থাকবে তাদের সামনে কি এক্সট্রা একটা মাইনাস গুণ হবে, তাহলে মাইনাস সাইন গুণ করলে কি মাইনাস সাইন থিটা হয়ে যায়, আর মাইনাসরা এখানে মাইনাসরা আবার মাইনাস সাইন থিটা গুণ করলে কি প্লাস সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই মানটা কত বলতে, এই মানটা 1 না 1, তাহলে 1/1 আলটিমেটলি 1, তাহলে এটাই শুধু অ্যান্সার। এটা কোথায় আছে বলতো, শুধু এইটা কত কোথায় আছে, cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা, এই তো গ নম্বর। তাহলে গ নম্বরটা আছে আমাদের সঠিক উত্তর। আর এই এমসিটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু বিভিন্ন তোমার অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। ওকে, নেক্সট। তো বলছে দেখো তোমাকে যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলা হয়েছে। ওকে, দেখো এটা কিভাবে করতে পারি, তুমি খুব ইজিলি করতে পারবা। এটা একটা নিয়ম আছে এরকম, যদি কখন তোমাকে বলা হয় যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আছে n/n অর্ডার, কত বললাম n/n অর্ডারের, এবং তোমাকে এখান থেকে বের করতে বলা হয়েছে ডিটারমিনেন্ট অফ 2a। ঠিক আছে, 2a বা যে কোনো তুমি এখানে আবার একটা নাও, মনে করো সাপোজ এখানে তুমি p দিলা, pa ইনভার্স। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয় কি জানো, তুমি দেখো তো এই জিনিসটাকে এরকম না যে উপরে হচ্ছে তোমার ডিটারমিনেন্ট, উপরে তোমার 2, নিচে কি বলতো a, এরকম না বিষয়টা। তাহলে আমাদের এইটা হবে অ্যান্সার হবে এরকম, যদি এরকম থাকে, সরি p তো না, এটা তো হচ্ছে n, এটা হচ্ছে p, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে, এই এখানে যত অর্ডার আছে না, জাস্ট এখানে তুমি কি করবা, এখানে এই p এর পাওয়ার তাই দেবা, দেওয়ার পর জাস্ট ডিটারমিনেন্ট অফ a বের করবা, এটাতে ভাগ করবা, শেষ। এটা তোমার অ্যান্সার। কথা বুঝাইতে পারছি? ঠিক সিমিলার ওয়েতে যদি এরকম কোশ্চেনটা একটু উল্টায় দেয়, মনে কর সাপোজ দিল ডিটারমিনেন্ট অফ pa হোল ইনভার্স, কি বললাম pa হোল ইনভার্স, বাট এখানে কত হোল ইনভার্স দেয় না, এখানে শুধু a এর উপর ইনভার্স আছে, তখন অ্যান্সারটা কি আসবে, কোনো নাই ভাই, ডিরেক্টলি 1 এই জাস্ট এটা আসবে কি ডিটারমিনেন্ট pa। ওকে, তাহলে অ্যান্সার কি আসবে বলতো 1 জাস্ট p এর পাওয়ার কি আসবে n চলে আসবে ইনটু মডুলাস অফ a, এটা হবে তার অ্যান্সার। কথা বুঝাইতে পারছি? ঠিক এই কাজটা এখানে করা হয়েছে। দেখো ডিটারমিনেন্ট অফ 2a, এটা কত অর্ডার বলতো 2/2 অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত, মডুলাস অফ a সমান কি বলতে পারি, জাস্ট কোনাকুনি গুণ। তাহলে 3 যোগ করলে গুণ করলে -9, সূত্রের মাইনাস, আর 4 কত গুণ করলে কত হয় 8 হয়, -8, মাইনাসে মাইনাসে +8, তাহলে অ্যান্সার কত বলতো -1। ওকে, তাহলে এখানে কত অর্ডার বলতো 2/2 অর্ডার, তাহলে সামনে এটা কি মান বলতো p এর মান দেওয়া আছে, তাই তো? তাহলে এটার অ্যান্সার কত হয়, এটার অ্যান্সার হবে আমাদের 2n ডিভাইড বাই কি বলতো p, সরি 2n, এটার অ্যান্সার হবে তোমার p⁴n ডিভাইড বাই মডুলাস অফ a, তাই তো? তাহলে p⁴n, p এর মান কত বলতো 2, আর n এর মান কত 2, নিচে কত বলতো মডুলাস অফ a এর মান আছে 1, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ a আছে -1। ওকে, তাহলে অ্যান্সার কত বলতো -4 কই এসে দেওয়া কত -4 কই দেওয়া আছে এই খ নম্বর। তাহলে খ নম্বরটা আছে আমাদের সঠিক উত্তর। পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুব বেশি আসে কিন্তু, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথটাকে 5 স্টার দিতে পারো, 5 স্টার। পরীক্ষায় কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এই ম্যাথটা। ওকে, লাস্ট একটা ম্যাথ বলছে কি, এটা আমরা জাস্ট অ্যাজাম্পশন মেথডে করব, কিন্তু কি বলছে যে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান 0 হবে না, কি বলছে হবে না। তো আমাদের নির্ণায়কের প্রপার্টিজ থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি বলতো, কখন নির্ণায়কের মান 0 হয়, যদি কোন একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম একই হয়, তাহলে বলতে পারি যে ওই নির্ণায়কের মান আমাদের 0, তাই না? এটা আমরা জানি। বা দুইটা বা তিনটা, দুইয়ের অধিক যতগুলো থাকবে সবগুলো যদি একই হয়, তাহলে বলতে পারি যে ওই নির্ণায়কের মানটা আমাদের 0 হয়, তাই তো? তাহলে এখানে আমাদের 0 হবে না, তার মানে কি এই চারটা মানের মধ্যে কোন মানটা ইউজ করলে এই তোমার যে নির্ণায়কটা আছে, যেখানে দুইটা সারি বা দুইটা কলাম কখনোই একই হবে না। তো এটা কিন্তু তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, করতে গেলে অনেক টাইম যাবে, ওটা আমাদের টাইম নেই, বাট আমরা কি খুব সহজে করতে পারি, ঠিক আছে? তো তুমি চাইলে কি করতে পারো, ভাই নির্ণয় করে করতে পারো এইভাবে। দেখো কিভাবে করতে পারো, যে 1 নেই আগে, 1 নিলে কি হয় বলতো, সারিবাদ কলাম বাদ কে গুণ করলে k⁵ মাইনাস k⁴, তারপর এটা প্লাস হলে এটা কি মাইনাস হবে, তাই না? মাইনাস হলে কত হয় -1, আবার সারিবাদ কলাম বাদ, তাহলে 1 দ্বারা গুণ করলে k⁴ মাইনাস k² হচ্ছে, আবার দাও +1 যদি নেই, তাহলে কি হয় দেখো তো, সারিবাদ কলাম বাদ, তাহলে এটা গুণ করলে k² মাইনাস k। দেখো এই ম্যাথটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ধরে তুমি k এর মানটা বের করতে পারো না? ভাই এটা তোমার এমসিকিউতে আসছে, তোমার কি এই টাইমটা আছে? তুমি আমাকে বলো যে ভাই আমি এই ম্যাথটা করতে যাব, সময় থাকে না, সর্বোচ্চ 45 সেকেন্ড সময় পাওয়া যায়, তুমি কোশ্চেন পড়তে পড়তে 10 সেকেন্ড শেষ, মানে তোমাকে অ্যান্সার করতে হবে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, তাই না? এটা কিভাবে করা যায়?
এই এই মেথডে করলে হবে, 100% হবে, কেন হবে না? এখান থেকে তোমার কে এর মান বের হবে, 3টা বের হবে, ঠিক আছে? বাট আমরা ওই এত বড় লং প্রসেসে যাবো না, আমরা শর্টকাট প্রসেসে যাবো। কিভাবে? দেখো অ্যাজিউম করতে বা দেখো আমি যখন এই মানটা দেখো অপশন টেস্ট কি বলবা, এই সময় ম্যাথ আসলে দেখলে অপশন টেস্ট করার চেষ্টা করবা। দেখতেছো যে অনেক বড় ম্যাথ করতে টাইম দেবে, তুমি চেষ্টা করবে যে অপশন টেস্ট। ভাই দেখো তুমি যদি কে এর মানটা 1 নেবা, তো বসা যেত কে এর মান 1 নিলে কি হয় দেখো, এটা এখানে 1, এখানে 1 স্কয়ার 1 স্কয়ার, তাহলে 1 1 1 হয়ে গেল, তাহলে এখানে 1 1 আছে কিন্তু, তাহলে কি এটা হবে? তাহলে এই মানটা কে 1 নিলে নির্ণায়কের মানটা আসবে 0, তাহলে এটা নেওয়া যাবে না, তার মানে এটা অপশন রাইট না। দ্বিতীয়বার দেখো কে ইকুয়াল টু -1, তুমি দেখো এখানে 1 1 আছে, তো এখানে -1 নাও, 1 1 কে ইকুয়াল টু কে স্কয়ার যদি -1 বসাতে কত হয় বলতো? 1 হয় শুধু, তাহলে 1 1 1, এটা মেলছে? মেলে নাই, তার মানে এটা ঠিক আছে। পরেরটা ঠিক করি, পরেরটা চেক করি, 1 কে, এই কে জায়গায় -1 বসা দাও, কই হয় বলতো? +1 হয়ে যায়। আবার কে টু দি পাওয়ার 4 এর জায়গায় যদি -1 বসা দাও, এখানে +1 হয়, তাহলে 1 1 1, এখানে 1 1 1, তাহলে এইটা আর এটা কিন্তু মিলে যাচ্ছে এটার ক্ষেত্রে। তাহলে কি এটা হবে? হবে না, কারণ দুটো সারি আমাদের বা দুটো কলাম আমাদের একই হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। নেক্সট যদি যাও কে ইকুয়াল টু কত বলতো, এই কে ইকুয়াল টু 0 নাও, কে ইকুয়াল টু কি নিলা? 0 না, আগে কে ইকুয়াল 0 বসাতো, এখানে কত হয়? 0 0, এখানে 0 0, তাহলে 1 0 0 1 0 0, তার মানে দুটো কলাম সেম, তাহলে এখানে কি অ্যান্সার হবে? এটাও কিন্তু হবে না, তার মানে এটাও আমাদের রং। এখন তুমি কে ইকুয়াল টু 3 নাও, কত দেখো তো? 1 3 9, কি হয়ে গেল? 1 1 1 1 3 9, আবার এটা কথা বলতো 1 তোমার 9 আর এটা 81 81, দেখো তো একটাও কি মিলছে? একটাও কিন্তু আমাদের মিলে নাই, তাই না? তাহলে এটাই হলো তোমার আমাদের অ্যান্সার। এর জন্য নির্ণয়টা কখনো নট ইকুয়াল টু 0 পাবো, মানে এর নির্ণয়টা কখনোই কি হবে না বলতো? 0 হবে না। তাহলে অ্যান্সার কত বলতো আমাদের? এই যে গ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা এতটুকু ছিল। তো তোমাদের জন্য আমাদের আরটিডিএম অর্থাৎ ডিএমসি স্টেশনের পক্ষ থেকে তোমাদের নতুন একটা ভার্সিটি কোর্স লঞ্চ করতে, যারা তোমার এইচএসসি পৌঁছে আছো তারা কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদেরকে দেখছো কোর্সটা। সেই কোর্সটা এরকম যে প্রতিশোধ, অর্থাৎ দেখো তোমার যে এই শেষ মুহূর্তে তোমাদের নিজের মধ্যে অনেক ক্ষোভ আছে, ভাইয়া আমার স্বপ্ন ছিল মেডিকেল বা অন্য কোনো ভার্সিটি বা অন্য ইঞ্জিনিয়ারিং, বাট বাই চান্স কোনো কারণে আমার তো রেজাল্টটা খারাপ আছে, তো তোমরা চাইলে আমাদের সাথে তোমাদের ভার্সিটির ফুল অ্যাডমিশন কোর্সটা, অর্থাৎ তোমার ভার্সিটি জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত একদম শেষ তোমার ভার্সিটি যে পরীক্ষাটা হবে সেখান থেকে কিন্তু সেখান পর্যন্ত আমাদের এই কোর্সটা থাকবে, এবং ক্লাসগুলো সবগুলো আমরাই নেব। তো আমি নেব, তোমাদের হাত ভাইয়া নেবে, জাদিদ ভাইয়া, তুরাব ভাইয়া, অর্থাৎ বুয়েটের সকল ভাইয়া তোমাদের ক্লাসটা নেবে, বুয়েটের মানে ডিএমসিএন। তো তোমাদের বেস্ট ভার্সিটি প্রিপারেশনটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। এবং কোর্স প্রাইসটা খুবই নগণ্য, মাত্র 2450 টাকা। কত বললাম বলতো? 2450 টাকা, ঠিক আছে? এইটা তোমার জাস্ট একবার পেমেন্ট করলে তুমি এখান থেকে নেক্সট যতগুলো আমাদের কোর্স লঞ্চ হবে না সবগুলো কোর্স তুমি কি পাবা বলতো? ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমরা যত তাড়াতাড়ি পারো দ্রুত এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলো। আর তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে। তোমরা যদি VSL50 এই কোডটা, এটা হচ্ছে প্রোমো কোড যদি ইউজ করো তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। কি বললাম? VSL50, কি বললাম? VSL50 এই কোডটা ইউজ করলেই তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এই কোর্সে দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাস শুরু হচ্ছে ঠিক 25শে অক্টোবর থেকে। প্রত্যেকটা ক্লাস অনেক সুন্দরভাবে গোছানো হবে এবং প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, এবং যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে ঠিক তোমাদেরকে সেগুলো করানো হবে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা। আবার দেখা আছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, পড়াশোনার সাথে সবসময় লেগে থাকবা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।